অফিসগুলি খুলতে না দেন অথবা তাদেরকে ওপেনলি আসতে কখনোই না দেন, এরা যদি গুপ্ত হয়ে যায় তখন আরো কঠিন হবে না? দেখেন, এখন ম্যান্ডেট নিয়ে যে দলটা ক্ষমতায় গেছে তাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। না, গুপ্ত কে হবে এটা তো ধরতে পারা খুব কঠিন। যেমন জামাত ইসলামের অনেকে গুপ্ত ছিলেন, আওয়ামী লীগ ধরতে পারে নাই, বিএনপি তাহলে গুপ্ত হয়ে গেলে যদি ধরতে না পারে। এখানে একটা কথা আমি আপনাকে এবং বলি, পরে যদি এরকমই বেরিয়ে আসে আবার 80-90-100টা সিট নিয়ে, সেটা আমি জানি না, কিন্তু এখানে একটা কথা বলি যে জামাত লুকিয়েছিল এই কথাটা একটা হোক্স। এটা অনেকবার বলা হয়, অনেকবার বলে বলে এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে আসলে। কিন্তু দেখেন, জামাত যদি গুপ্ত হয় তাহলে মামলাগুলো হলো কার নামে? জামাত যদি গুপ্ত থাকতো, হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন যে এক এলাকায় মামলা হয়েছে আর এক এলাকায় গিয়ে লুকিয়েছিল। অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের সভাপতিরা বের হয়ে এসে বলেছেন যে ওনারা, এটা অনেক জায়গায় আমরা জাহাঙ্গীরনগরেরও অনেক টিচার যাদেরকে, জি, দলের সভাপতি, কারণ তাকে মেরে ফেলতো, সে কার্যক্রম চালিয়েছে তাকে। আপনি আবরারকে দেখেন, লোকজন, ছাত্রলীগের লোকজন যদি এখন গুপ্ত হয়ে পড়ে, ওইটা আরেকটা ব্যাপার। জাতীয় সংসদের শপথ গ্রহণের দিন থেকেই বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য তারা শপথ নেন নাই, অন্যদিকে জামাত ইসলাম এবং মিত্র দলগুলি শপথ নিয়েছে। কিন্তু পুরোপুরি সংবিধান সংস্কার পরিষদ আসলে তৈরি হয় না। আবার ওই দিনই প্রচুর সমালোচনা হয়েছে। অনেকেই বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই চেতনার বা জুলাই সনদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। আপনি একটু ব্যাখ্যা করতে পারেন যে কোন জায়গাগুলিতে আপনাদের মনে বা যারা সমালোচনা করছে তাদের মনে হচ্ছে যে এখানে একটা প্রতারণা হয়েছে? কেননা জাতীয়তাবাদী দল তো বলে নাই যে তারা শপথ নেবে না, তারা কিছু সাংবিধানিক জটিলতার উল্লেখ করে বলেছে যে এইগুলি নিরসন করে তারপরে তারা এটা করবে। জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি হাফিজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, ওনার একটা কথা দিয়ে শুরু করি। উনি বলছেন যে আমরা যদি গণভোটে রাজি না হতাম তাহলে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিত না, এই জন্য আমাদেরকে রাজি হতে হয়েছে। তো এখান থেকে আসলে উদ্দেশ্যটা বোঝা যায় যে গণভোট থেকে শুরু করে বাকি সবকিছুতে এবং ঐক্যমত্য কমিশনের মানে অর্ধেকের বেশি জায়গায় নোট অফ ডিসেন্ট সহ তারা কেন এই জায়গাটায় আসলেন, তারা ইলেকশন চাচ্ছিলেন। তো ইলেকশনমুখী একটা মানসিকতা সবারই থাকে, গণতন্ত্রের দেশ, আমরা চাচ্ছি গণতন্ত্রের রাস্তাটাতে ফেরত আসতে, কিন্তু এভাবে না। কারণটা হচ্ছে এই জায়গাটা দ্বিমত করে আসলে নিজেদের জায়গাটাকে সে কি করে দেওয়া হচ্ছে। আমি যতটুকু বুঝি, আমি একটা কথা একটু বলি যে সংবিধান উপরে না মানুষ উপরে? সংবিধানের ওপরে মানুষ, কারণ সংবিধান মানুষকে সার্ভ করার জন্য তৈরি হয়েছে। গণভোটের রায় মানুষের রায়, এবং ডেফিনেটলি এটার মর্যাদা সংবিধানের উপরে, এবং এটাকে মেনেই বাকি সবগুলো কাজের এখন যে জাস্টিফিকেশন সেটা দিতে হবে। সেটাকে না মানলে আসলে এটা আমি আসলে জানি না যে এটা কতখানি ওয়াইজ কাজ হয়েছে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার, বিএনপি নোট অফ ডিসেন্ট সহই যাবে, এটা আগেই কথা ছিল, সেটা পরে করলেও সেভাবে যাবে। কিন্তু এই সংসদেই এই শপথের সাথেই শপথ নেওয়া না হলে নির্বাচনটাকেই তো অস্বীকার করে ফেলা হয়। আমি তো একটা বিয়ে বাড়িতে গিয়ে বলতে পারি না যে আমি বিয়েটা মানি না, কিন্তু আমি শুধু বিরিয়ানিটা খাবো। দুইটা হয়েছে, একটা হচ্ছে সংসদ নির্বাচন, আরেকটা সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, যেটা গণভোট। গণভোটে হ্যাঁ হলে সংস্কার পরিষদ হবে না, গণভোট শুধু সেটা না, গণভোট এই ভোটটাকেও এই নির্বাচনটাকেও হ্যাঁ হলেই হয়েছে, না হলে গণভোট তো এই নির্বাচনটাকেও বৈধতা দিচ্ছে। গণভোটে সেই পাওয়ারটা আছে না। জুলাই সনদের সাথে তো এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এই নির্বাচন তো এখন হওয়ার কথা ছিল না। গণভোটের যে প্রশ্ন এবং জুলাই সনদে যে উল্লেখিত বিষয়গুলি, সেখানে তো এই নির্বাচনের কোনো উল্লেখ নাই। সংসদ নির্বাচনের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই জিনিসটা তো শুরুতেই সবাই বলেছিল যে গণভোট একই দিনে হবে নাকি অন্য দিনে হবে, তাহলে একটার সঙ্গে কিন্তু আরেকটা আসলে সম্পর্ক নাই। দুইটা একই দিনে করা হয়েছিল, বলা হয়েছিল খরচ কমানো হচ্ছে এবং সুবিধার কারণে এটা করা। এখন তো বোঝা যাচ্ছে কেন বলা হয়েছিল। আমি এখানেই আপনি যেটা বললেন আর কি, মানে সেইখানে তো গণভোট তার সংসদ নির্বাচন করানোর জন্য হয় নাই, বরং গণভোট হয়েছে এই সংসদের উপরে কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য। জি, গণভোট শুধু সেটা না, গণভোট হচ্ছে যে পরিবর্তনটা আমরা জুলাইয়ের পর থেকে চাচ্ছি, সেটা কিন্তু হয়ে গেছিল, কিন্তু সেটার ম্যান্ডেটটাকে পাকা করা এবং সংবিধানের উপরে মানুষ, এই কথাটা আমি এই জন্যই বললাম যে মানুষ এটা ডিসিশন নেবে। মানুষ ডিসিশন নিয়েছে, দেখিয়েছে। এখন সেই জায়গায় সেটাকে অ্যাকনলেজ করা না হলে আমার পায়ের তলার মাটিটাই তো সেই কি হয়ে যায়। এই জায়গাটা না বোঝার মতন অবস্থা বিএনপির আছে, আমি বলবো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে যেটা আমি জানি না। কিন্তু এখানে আমি আপনাকে এখানে বলছিলাম, আর নির্বাচনের আগে আপনি বলছিলেন যে এই 11 দলে অনেক ধরনের দল আছে, এদের এক জায়গায় হওয়ার কারণটা কি? সেই জবাবটা আমি আপনাকে বলছিলাম যে এটা হচ্ছে জুলাই সনদের প্রশ্নে তারা এক, এবং এটাই কিন্তু এখন দেখা যাচ্ছে, তাই না, যে জুলাই সনদের সাথে মানুষের ম্যান্ডেটের যে দায়বদ্ধতা, সেটাকে 11 দল ধারণ করতে চায়, তারা শপথ নিয়েছে,
আর বিএনপি চাচ্ছেন না। কিন্তু জুলাই সনদে এই অংশগ্রহণকারী দলগুলিরও নোট অফ ডিসেন্ট আছে, সব পয়েন্টে তো তারা এক না। না তা তো অবশ্যই, তো তাহলে ওইখানেও আলাদা আলাদা তাদের হ্যাঁ, অবস্থান সেটা আছে। সহই তো তারা বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছে, কেউ আগে করেছে কেউ পরে করেছে। একেবারে গণভোট শেষ করে একটি দল গিয়ে করেছে। জি। হ্যাঁ, তো তাহলে তারা অপেক্ষা করছিল গণভোটের পরে গিয়ে দায় সারাভাবে সাইন করার জন্য। হ্যাঁ, এখন এটা তাদের ব্যাপার। হ্যাঁ, তাদের ব্যাপার। তার মানে এক হলেও এক একজনের এক এক অবস্থান জি। ছিল। তো যারা সই করলো না একেবারেই, তাদেরকে কেউ বললো না যে তারা জুলাই চেতনার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে। সই করেনি কিন্তু জুলাই সনদে। অথচ তাদের আরেক দ্বিমত দল- ছিল না, তারা আরেক দল বলেছিল সই করবে। করেছে, কিন্তু সাংবিধানিক নিয়ম পালনের কথা তারা বলেছে। তো একটি দল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাচ্ছে, এইরকম ভাবে আমাদের সঙ্গে কথা বলেছে। আরেকটি দল তো গণভোটের আগে জুলাই সনদকে স্বীকৃতি দেয় নাই এক অর্থে। ফলে এই যে জটিলতা, এটাই আসলে সবাইকে এক ধরনের কনফিউজ জায়গায় নিয়ে গিয়েছে যে কে আসলে কি মিন করে। এই জন্য আপনি যে উত্তর দিলেন সেটা তো নিশ্চয়ই দর্শকরা দেখেছেন। আপনি যৌক্তিকভাবে অনেকগুলি প্রশ্নের অবতারণা করেছেন। নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে আমরা একটু আসতে চাই। আপনি নিজে আইনবিদ, আপনি অ্যাডভোকেট, আপনি কি একটু বলবেন যে এখানে সমস্যাটা কোথায় ছিল? যদি বিএনপি শপথ নিত তাতে কি হতো? কেননা আরেকজন আইনবিদ আজকে একটি প্রশ্নের অবতারণা করেছেন, সেটি তিনি হয়তো বিদেশে আছেন, আমি জানি না, আমি এটি সাক্ষাৎকারে দেখেছি। তিনি বলছেন যে এই গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ তৈরি হওয়ার কথা, সেটা সাংবিধানিকভাবে এখনো নাই। সেই কারণেও বিএনপি শপথ না নিতে পারে, অথবা একই সাথে একই ব্যক্তি দুটি রাষ্ট্রীয় বা সরকারি পদে একই সঙ্গে আসীন হতে পারেন না, দুটি পরিষদ তো আলাদা আলাদা। ফলে একই ব্যক্তি দুটি পদ কি করে তিনি নেন, এটাও একটা প্রশ্ন। তিনি আরো আরো এক ধাপ এগিয়ে বলেছেন যে একটি শপথ যদি কেউ নেয় তাহলে আরেকটি শপথ বাতিল হবে, ফলে পরের শপথটা আগের শপথটাকে বাতিল করে দিবে, এইটা বলেছেন। তো সেই কারণে তিনি এটাও বলেছেন যে এই কারণে জামাত এবং এনসিপি এবং তারা যারা দুটো শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদটা বাতিল হয়ে গেছে, এরকম তিনি একটা দাবি করেছেন। আপনি কি একটু বলবেন আসলে এই কথাগুলির আইনি কোনো আসলে ভিত্তি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। সেই সাথে সম্মানিত সহ-আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাহে রমজানে যারা দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদের সবার প্রতি শুভকামনা এবং দোয়া থাকলো। দেখেন, একটা দীর্ঘ 17 বছর পর আমরা বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক আমি একটি রাষ্ট্রকে যারা দেখতে চেয়েছে, তাদের এই এক ধরনের ভিন্ন মত এবং ভিন্ন রাজনৈতিক দল সকলে কিন্তু দীর্ঘ 17 বছর গণতন্ত্রের চর্চা করতে পারিনি আমরা। তো সেই জায়গায় দীর্ঘ 17 বছরের একটা অক্লান্ত পরিশ্রম, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আমাদের সংগ্রাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের, তার পাশাপাশি সাধারণ জনগণের একটা সংগ্রাম কিন্তু হয়েছে। এবং সর্বশেষ ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘ প্রায় 1.5 বছর সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আমরা একটা গণতন্ত্রের মানে আপনার ধারা প্রবাহিত হয়ে একটা নতুন সরকার সদ্যমাত্র রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি সরকার। তো সেই জায়গায় গণভোটের যে বিষয়টি, আপনার সংবিধান সংস্কার পরিষদের যে হা ভোট এবং না ভোট, যেটার উপর মানে জুলাই চেতনা বলেন সনদের আপনার যে ভিত্তিগুলো সংস্কারের উপর প্রত্যেকটি দল কিন্তু তার সমর্থন দিয়েছেন এবং সেখানে সনদে স্বাক্ষর করেছেন। এবং তার যে গণভোটের যে রায় এসেছে, সেই রায়কে কিন্তু কেউ অস্বীকার করে নাই, কারণ এটা তো জনগণের রায়, তাই না? সেই রায়কে সবাই শ্রদ্ধা ভরে জনগণের রায়কে করেছে, কিন্তু সেই রায়ের প্রক্রিয়াধীন হওয়ার জন্য কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতার কথাগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে যখন ওথ নেওয়া হয়, তার আগেই আমাদের দলের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি তার মানে একদম প্রারম্ভেই কিন্তু কেন আমরা শপথটা নিচ্ছি না সেই ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন। এবং তিনি আইনের মধ্যে থেকে, সংবিধানের মধ্যে থেকে যতটুক মানে যেটা করা এখনো এই প্রেক্ষাপটে আমরা এখন জাতীয় সংসদ যে আপনার ওথ, সে ওথটা আমরা এখন গ্রহণ করছি ও শপথ গ্রহণ করব, এবং এর পরবর্তীতে প্রথম অধিবেশনের পরে এই যে সংবিধান সংস্কার যে পরিষদ, এই বিষয় নিয়ে আলাপ হবে এবং সাংবিধানিকভাবে সেটা ব্যবস্থা করা হবে। তো সেখানে মানে সন্দেহের কোনো কারণ নাই, কিংবা গণভোটকে অসম্মান করা কিংবা শুধুমাত্র ভোটটাকে আদায় করে নেওয়ার জন্য বিএনপি এই প্রক্রিয়ায় হেঁটেছে যে কথা আপা বলছেন, আমি এই কথার সাথে আমি মনে করি না যে মানুষের এই কথার সাথে কোনো স্পষ্ট মানে
সম্পর্ক আছে, কারণ মানুষ আস্থা রেখেছে বিএনপির প্রতি এবং বিএনপি তার সর্বোত্তক দিয়ে একদম সংবিধান সম্মত রেখে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেখানে যেটা করা দেশ এবং জনগণের স্বার্থে সেটা 100% করবে। দেখেন প্রথম তো দেশ ও যে জনগণের স্বার্থে আপনারা সই করলে কি অসুবিধা ছিল? না, যেটা মারদিয়া বলছেন যে মানুষ তো আগে সই তো করেছে, জুলাই সনদে আমরা সই করেছি না, সই করেছি, শপথ নিলে কি শপথ নিবে ভবিষ্যৎ। আপনি আমাদের প্রথম অধিবেশনটা হোক না, হওয়ার পরে দেখবেন বিএনপি এই ব্যাপারে কি ব্যবস্থা নেয়। কিন্তু ধরেন আইন যদি পরে সত্যি সত্যি এরকম একটা অবস্থা হয় যে আইনগতভাবে এই শপথ আপনাকে নিলে তো তানিয়া আমিরের এই কথা সঠিক হয়, তাহলে কি আপনারা শপথ নিবেন? দেখেন, যেটা আপনার নাকি এটা আদালত গণভোটে পর্যন্ত যাবে? না, যেটা আপনার গণভোটে যেটা পাশ হয়েছে এবং সেখানে সংবিধান সম্মত রেখে দল মানে আগামী দিনে এই বর্তমান সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কারণ এখানে দীর্ঘ যে একটা ডিবেট হয়েছে এবং সেই ডিবেট এবং সেখানে অনেক আইন প্রণেতারাও ছিলেন এবং তারাও কিন্তু সাংবিধানিক যে ব্যাখ্যাগুলো দেওয়ার দরকার সেটা কিন্তু সুস্পষ্টভাবে দিয়েছেন এবং সেই সুস্পষ্ট বক্তব্য বলেন, ব্যাখ্যা বলেন, আইন প্রণেতাদের বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করে কিন্তু আগামী দিনে একটা সুষ্ঠু সমাধানে আসবে। তো এটা এমন কোনো কিছু না যে এটা অনেক কিছু হয়ে গিয়েছে, এখনো সময় আছে। সবচেয়ে বড় একটা বিষয় কি দেখেন, এই যে 17 বছরের জরাজীর্ণ একটা পরিবেশকে এখন এখন এই যে বর্তমান যে সরকার যে দায়িত্ব গ্রহণ করলেন, তাদের এই যে সদ ইচ্ছা যে সরকারি কোনো গাড়ি বা বরাদ্দকৃত প্লট আমরা গ্রহণ করব না, হ্যাঁ, একটা বৃহৎ রাজনৈতিক দল কিংবা একটা জোটের যারা আছেন শরিক হয়েছেন তারা সকলে যে এই যে একমত পোষণ করলেন, কিংবা আপনার প্রাইম মিনিস্টার যেভাবে আপনার অফিস করছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যেভাবে দায়িত্বশীলতার সাথে তারা কথাগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ। তারপরে আপনি দেশের বাইরে থেকে যে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি বলেন, সেখানেও বলছে সবার আগে আমরা বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, হ্যাঁ। তো এই জিনিসগুলো, এই যে সিগনিফিকেন্ট এই বিষয়গুলো, এটাই তো হচ্ছে চাচ্ছিল বাংলাদেশের জনগণ। এটার জন্যই তো আমাদের দীর্ঘ 17 বছর 18 বছরের সংগ্রাম লড়াই এবং এই জায়গায় যখন মানুষ অ্যাচিভ করেছে কিসের দ্বারা, একটা ভোটে মানুষের রায়ে। বিএনপি তো উড়ে এসে জুড়ে দল মানে সরকার গঠন করে নাই, জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে এবং বিএনপির সেই 17 বছরের মানুষের বঞ্চিত জীবনের গল্পগুলো কিন্তু বিএনপি থেকে বেশি কেউ জানে না এবং বিএনপি থেকে কেউ কিন্তু এত বড় ত্যাগ স্বীকার করে নাই। তো সেই জায়গায় আমাদের প্রত্যেকটা স্টেপে থাকবে আগে দেশ, দেশের জনগণ এবং জনগণের ম্যান্ডেট, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আপনারা সুস্পষ্টভাবে সবকিছু ক্লিয়ার দেখবেন। এখন অনেকে অনেক দিক থেকে, একটা পক্ষ তো চেয়েছিল নির্বাচনটা ভণ্ডুল করতে এবং খুব প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু শেষমেশ পারে নাই। তাদেরকে কিন্তু এই নির্বাচনের বৈঠনিতে আসতে হয়েছে, কারণ যখন রেল ছেড়ে দিয়েছে, প্রথমে তার পিআর এর নামে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এরপরে আসলো গণভোট, এরপরে আসলো সব চলে গেলে এখন আবার নতুন করে জুলাই সনদ, সেটাও তো হবে। তারাও জানে সবই হবে, প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে, কিন্তু নিজেদেরকে একটা জাম রাখার জন্য এই ধরনের। সবচেয়ে বড় কথা হলো কি যে গুপ্ত থেকে অনেকে রাজনীতি করে নিজের অবস্থান তৈরি করেছে, হ্যাঁ, কিন্তু ফ্রন্ট লাইনে থেকে জীবন বাজি রেখে সংগ্রাম করা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে চিত্র জাতীয়তাবাদী দল এবং তার শরিক যে রাজনৈতিক দলগুলো দেখিয়েছে, সেটা কিন্তু অনেকে করতে পারে নাই। তো সেই জায়গায় অনেকে ধরেই নিয়েছে যে এবার তারা সরকার গঠন করতে যাচ্ছেন এবং মানুষের বাড়িতে বাড়িতে যেভাবে তারা প্রচার প্রচারণা করেছে। এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, এটা তো মূলত তাদের ক্যাম্পেইন এবং যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনের পরে বাংলাদেশ যে রাস্তায় এগোবে সেইখানে এই সংস্কার পরিষদ, গণভোট, সংসদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, একাধিক সাংবিধানিক মৌলিক সংস্কার, এই প্রশ্নগুলি এসে হাজির হয়েছে। ফলে যদি সুপ্তগুপ্ত থেকেও থাকে, সুপ্তগুপ্ত থেকে তো তারা তাদের যা উদ্দেশ্য সেটা অনেকখানি সফল করতে পেরেছে, তারা শক্তিশালী হয়েছে। এটা রাজনৈতিক কৌশল। আমি আপনার কাছে আসবো এই বিষয়ে। তো সেই রাজনৈতিক কৌশলের সমালোচনা করা যেতে পারে, কিন্তু রাজনৈতিক কৌশল যদি কেউ অবলম্বন করে তাহলে তো আমরা সরাসরি তাকে দোষী করতে পারি না। ডেফিনেটলি অবলম্বন করেছে, হ্যাঁ, কিন্তু আপনাকে তো বুঝতে হবে দেশের জনগণ তার রায় দিয়ে কিন্তু সেটা সুস্পষ্ট করেছে জনগণ আসলে কাকে ভালোবাসে। জনগণ কি কিছুটা
এনসিপি আর জামাত ইসলামকে ভালোবেসেছে। হ্যাঁ, ভালো তো বাসবেই। আপনাকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনি কোনো দলকে ছোট করে দেখতে পারবেন না। সবারই না কোনো জায়গায় অবদান আছে, কিন্তু কেউ আওয়ামী লীগের সাথে থেকে অবদান রেখেছে, আবার কেউ সরাসরি জনগণের কাতারে দাঁড়িয়ে জীবন বাজি রেখে অবদান রেখেছে। আমি আপনার কাছে অবদান তো ডেফিনেটলি আছে, তার রাইট তো জনগণ দিয়েছে। আমি আপনার কাছে মানে কারা আসবো। জনগণের স্বার্থে কাজ করতে পারে, আমি আপনাদের কারা দুজনের দেশের কাছে স্বার্থে আসবো। কাজ করতে পারে, সেই রাইট তো জনগণ দিয়ে দিয়েছে। পেয়েছি যে এই নির্বাচনের পরপরই নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে, এবং আমরা সেইখানে তাদেরকে স্লোগান দিতেও শোনা গেছে বলে খবর এসেছে। পরে অবশ্য কয়েকজন পুলিশ সদস্য এসে পতাকা খুলে নিয়েছেন, এবং নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক এই বিষয়ে বলেছেন যেটা ঘটেছে। আপনি কিভাবে দেখেন এটা? না, এটা তো একটা মিডিয়ায় আসছে, এটা মিডিয়ায় আসার মতো দেখে হয়তো এসেছে, কিন্তু এটা শুধু একটা জায়গায় না, অনেক জায়গায় অনেক হচ্ছে? জায়গায় হচ্ছে। কতগুলো জায়গায়? আমার নিজের গ্রামের বাড়িতেই ছিল, বিভিন্ন জায়গায় এরকম তার মানে তো অনেকে ফেরত জনগণ এটা আসছে, জনগণের ইচ্ছা খুলে দিচ্ছে। ফেরত আসছে। তারা এতদিন লুকিয়েছিলেন, ফেরত আসছেন। এবং আমি এখনই এটার ব্যাপারে কোনো একদম মন্তব্যে চলে যেতে চাই না যে এটা তারা কেন আসছেন, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য। এটা কিরকম চ্যালেঞ্জ হবে? কারণ এদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে সেই নিষিদ্ধ দলের কর্মী হিসেবে চিন্তা করা, এবং নিজেদের কার্যক্রমের সাথে যেন এটা মিক্স আপ হয়ে না যায়, যেটা সচরাচর হয়, সেটার ব্যাপারে সচেতন থাকা, এটা খুব খুব জরুরি একটা চ্যালেঞ্জ হবে আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা ব্যাপারে আমরা পরিষ্কার যে কে আসলে দেশের ভালো চায় এটা আমরা জানি। কারণ এই লম্বা সময়টাতে আমরা দেখেছি অনেক ধরনের কথা হচ্ছিল, তাই না, যে ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে। কিন্তু যখন যাওয়ার সময়টা আসলো, আমরা যদি যোগ বিয়োগ মিলাতে বসি, তখন আমরা দেখি যে একটা অনির্বাচিত সরকার এবং একটা বিপদকালীন সরকার হিসেবে যেভাবে ফাংশন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা খুব বেশি 100-100 দেওয়ার মতন হয়তো না, কিন্তু খুব বেশি ফেলে দেওয়ার মতো না। এই সময়টাতে যারা ভয় পেয়েছিল, বুঝতে হবে তাদের মধ্যে ঝামেলা ছিল দেখে তারা ভয় পেয়েছিল, এবং তারা ফিরছে। শুধু সেটা না, নির্বাচনকালীন সহিংসতায় তাদের হাত থাকাও খুব বিচিত্র কিছু না। কারণ আপনি দেখেছেন, আমরা এটা আগেও বলেছি, আমার খুব কষ্ট নিয়ে এখনো বলতে হচ্ছে, আমি আজকেও পাবনা 1 আসনের আমার এক ফ্রেন্ডের চাচির কথা শুনেছি যে ওনাকে বাসায় এসে মারা হয়েছে। মানে বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো দিন কোনো মহিলার গায়ে হাত তোলা হয়নি। রাজনৈতিক সহিংসতা, আমরা কিন্তু দেখেছি ঘর বাড়ি পোড়ানো হয়েছে, এমনকি ধর্ষণের মতো শিকার হচ্ছে। হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক 2018 সহিংসতা সালে এইভাবে চলে আসে না, কিন্তু ধর্ষণ হয়েছে, শব্দটা জি। যদি আমি উচ্চারণ করতে চাইনি, কিন্তু অগ্নিসংযোগ হয়েছে, জি, definitely। কিন্তু এভাবে এসে একদম চূড়ান্ত অপমানজনক উনি আচরণ কাজ করা হয়েছে, করেছেন, প্রহার তো হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন দেখে ওনাকে বাড়িতে এসে মারা হয়েছে। এইটা এরপর নির্বাচন যখন কাজকর্ম চলছিল, নির্বাচনের আগে, তখনও এটা হয়েছে, ঢাকায় হয়েছে, মাথায় বাড়ি দেওয়া এর হয়েছে। জন্য আপনার কাকে দায়ী তো করছেন? আমার কথা হচ্ছে যে এই কাজগুলো কাদের, আমরা এটা বিএনপি থেকে দেখতে চাই না, নো মোর। কিন্তু মনে এখন করছেন এটা তাদেরকে এটা BNP সতর্ক করেছে? থাকতে হবে, তাই না? কিন্তু একটা জিনিস আমাকে একটু বলবেন, যে যদি এই অফিসগুলি খুলতে না দেন অথবা তাদেরকে ওপেনলি আসতে কখনোই না দেন, এরা যদি গুপ্ত হয়ে যায় তখন আরো কঠিন হবে না? দেখেন, এখন ম্যান্ডেট নিয়ে যে দলটা ক্ষমতায় গেছে তাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, না, তাই না? গুপ্ত কে হবে এটা তো ধরতে পারা খুব কঠিন। যেমন জামাত ইসলামের অনেকে গুপ্ত ছিলেন, আওয়ামী লীগ ধরতে পারে নাই, বিএনপিও তাহলে গুপ্ত হয়ে গেলে যদি ধরতে না পারে, এখানে একটা কথা আমি আপনাকে এবং বলি, পরে যদি এরকমই বেরিয়ে আসে আবার 80-90-100টা সিট নিয়ে, সেটা আমি জানি না, কিন্তু এখানে একটা কথা বলি যে জামাত লুকিয়েছিল, এই কথাটা একটা হোক্স। এটা অনেকবার বলা হয়, অনেকবার বলে বলে এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দেখেন, জামাত যদি গুপ্ত হয় তাহলে মামলাগুলো হলো কার নামে? জামাত যদি গুপ্ত থাকতো, হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন যে এক এলাকায় মামলা হয়েছে আর এক এলাকায় গিয়ে লুকিয়েছিল, না, মানে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র জি। শিবিরের সভাপতিরা বের হয়ে এসে বলেছেন যে ওনারা এটা অনেক জায়গায় ওনারা আমরা ছিলেন সভাপতি। জাহাঙ্গীরনগরেরও অনেক টিচার সভাপতি যাদেরকে, কিন্তু, জি, মানে দলের সভাপতি। কারণ তাকে মেরে ফেলতো, সে কার্যক্রম চালিয়েছে, তাকে তো ধরেন আপনি আবরারকে আওয়ামী দেখেন, লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন যদি এখন গুপ্ত হয়ে পড়ে, ওইটা আরেকটা ব্যাপার। তাদের এই জায়গাটার দায়িত্ব এখন তাদেরকে নিতে হবে, বা তাদের ব্যাপারে কি করা হবে এটা সরকার বা সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু যেখানে আপনি দেখেন, আমার নিজের ক্যাম্পাসে আমার একটা ছোট ভাই আবরার, তাকে শুধু সন্দেহেই মেরে ফেলা হলো। সেখানে আরেকটা ছেলে যে শিবির করে, সে তার পরিচয় দিবেন, এটা স্বাভাবিক। এবং আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীর যে কোনো যদি এরকম আন্দোলনে, একটা পরিস্থিতিতে জি, ওই সময় তো ইটস কল অফ ডিউটি, জি। ওইরকম সময়ও যারা গুপ্ত ছিল তারা বের হয়ে সেই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? তারাও মেনে নিল যে তাকে প্রহার করা হচ্ছে। শিবিরের তো কেউ হলে থাকতো না, শিবিরের কাউকে হলে থাকতে দেওয়া হয়নি, সেটা অনেক আগে থেকে, 13 সাল থেকে। হ্যাঁ, তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, কারো হার্ড ডিস্ক পুড়ে দেওয়া হয়েছে।